আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও কিছু বিষয়ে ঐক্যমত আসেনি। এর মধ্যেই বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারাও। অভিযানের ধরনে পরিবর্তন আনার পর অভূতপূর্ণ সাফল্য পাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। নতুন করে আরও বহু দখলদার সেনার প্রাণ গেছে, কোণ ঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথিরা। ইরান বলেছে প্রতিরোধ ফ্রন্ট নিজের শক্তিতে বলিয়ান, ইরানি সহায়তার প্রয়োজন নেই তাদের। গাজা যুদ্ধের ৪৪৪তম দিনে দখলদার বাহিনীর ওপর পরিচালিত কয়েকটি শীর্ষ স্তরের অভিযানের কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। তাদের বিবৃতিতে বলা হয়, সোমবার এক জটিল অভিযানে তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত লাহিয়া প্রজেক্টে জায়নবাদী বাহিনীর অবস্থান নেওয়া একটি বাড়ি পাহারারত ৩ ইসরায়েলি সেনাকে এলোপাথারি ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর প্রতিরোধ যোদ্ধারা ওই বাড়িতে ঢুকে শূন্য দূরত্ব থেকে আঘাত হেনে বাকি সেনাদের হত্যা করে, তাদের সব অস্ত্র জব্দ করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাড়ির ভেতরে ইসরায়েলি সেনাদের হাতে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও মুক্ত করেন তারা। তাছাড়া সোমবার কাসামের যোদ্ধারা নুসেইরাত শরণার্থী শিবিরে 105 ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাবা ট্যাঙ্ক এবং একটি ট্রুপ ক্যারিয়ারে আঘাত হানেন। এতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হন। একটি ইসরায়েলি ড্রোনকেও ভূপাতিত করে হামাসের সামরিক শাখা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সোমবার বিকেলে স্বীকার করেছেন, উত্তর গাজার লড়াইয়ে তাদের কফির ব্রিগেডের এক কর্মকর্তা এবং 2 সৈনিক নিহত হন। ইসরায়েলি মিডিয়া বলেছে, নিহত কর্মকর্তার পদ ছিল ডেপুটি কোম্পানি কমান্ডার। এসব মিডিয়ার বর্ণনা অনুযায়ী উত্তর গাজার বেইত হানুনে আকস্মিক হামলার শিকার হয় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট। সেনাদের পাশে একটি এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এতে 3 সেনা হতাহতের ঘটনা ঘটে, আহত হন আরও 1 সেনা। এই বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরেকটি সেনা ইউনিট গেলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইসরায়েলি আর্মি রেডিওর স্বীকারোক্তি অনুযায়ী গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ করছে 162তম ডিভিশন। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত শুধু এই ডিভিশনের 38 সেনা নিহত হয়েছেন। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সোমবার বলেছেন, তছনছ হয়ে যাওয়া ভাবমূর্তি রক্ষায় গাজা উপত্যকায় সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো উঁচু মানের জটিল অভিযানগুলোর মুখে হানাদার বাহিনীর শোচনীয় অবস্থাও লুকিয়ে রাখার চেষ্টা করছে তেল আবিব। তিনি বলেন, কাপুরুষ দখলদার বাহিনী তাদের পরাজয় ঢাকতে উত্তর গাজায় নিরীহ বেসামরিক লোকজনকে লক্ষ্য করে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। আবু ওবায়দা প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এবং যুদ্ধক্ষেত্রে তাদের নৈপুণ্যের প্রশংসা করে বলেন, বিশ্বের সব মুক্তিকামী মানুষের জন্য এই লড়াই অনুপ্রেরণামূলক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি আল কাসাম ব্রিগেডসের কয়েকটি অভূতপূর্ব জটিল অভিযানের পর মুখপাত্রের এই বক্তব্য এলো। সংবাদ মাধ্যমগুলো বলছে, আল আকসা ফ্লাড অভিযান শুরুর পর থেকে হামাসের সামরিক শাখা এত উঁচুমানের অভিযান আর চালায়নি। আবু ওবায়দা পোস্টে এরকম কয়েকটি শীর্ষ স্তরের অভিযানের কথা তুলে ধরেন। বন্দীদের নিয়েও কথা বলেন কাসামের মুখপাত্র। তিনি জানান, কিছু বন্দীর ভাগ্য দখলদার বাহিনীর ওপর নির্ভর করছে। কিছু কিছু জায়গায় কয়েকশো মিটার এগোলেই তাদের ভাগ্য বিপন্ন হতে পারে। সোমবার ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে। বন্দীদের নিয়ে তৈরি ভিডিওর শিরোনাম ছিল, গল্প বলার কেউ আর বাকি থাকবে না, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির দীর্ঘসূত্রতার ফল নিয়ে ইসরায়েলকে সতর্ক করা হয়। বিশেষ করে চুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাফিলতির ফল হিসেবে বন্দীদের জীবন বিপন্ন হওয়া নিয়ে ইসরায়েলিদের হুঁশিয়ার করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টায় নেতানিয়াহু বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৪% ইসরায়েলি মনে করেন গাজা যুদ্ধ বন্ধের শর্ত মেনে নিয়ে হলেও সব বন্দীকে ফেরানোর স্বার্থে হামাসের সঙ্গে ইসরায়েলের একটি সমন্বিত চুক্তিতে আসা প্রয়োজন।
গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তাছাড়া খোদ রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়। তিনি বলেন, এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায়ে চলছে এবং এই পর্যায়ে সোমবারের হামলা দুটি চালানো হয়েছে। এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান। ব্রিগেডিয়ার সারি বলেন, গাজায় ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত তার বাহিনী এই ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সব সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত হানার ২ দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরায়েলি আহত হয়েছিলেন। এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপদ সংকেত বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টকে ইরানের ওপর নির্ভর করতে হয় না, বরং এই ফ্রন্ট নিজস্ব শক্তিতে বলীয়ান। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সোমবার ইরানের বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধজাহাজ শহীদ রুদাকিতে এক অনুষ্ঠানে বলেন, প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজেদের সমরাস্ত্র নিজেরাই তৈরি করেন। এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, আইআরজিসির কমান্ডার প্রকারান্তে সেই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন। তিনি বলেন, লেবানন ও ইয়েমেনে যারা ইসরায়েল বিরোধী যুদ্ধ করছেন তাদের এবং আমাদের আদর্শ এক। আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার। আমাদের শত্রুও অভিন্ন, কিন্তু তারপরেও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসে লড়াই করছেন। সালামি বলেন, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছেন। এদের কেউ অপরের ওপর নির্ভরশীল নন। তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে। রয়টার্স জানিয়েছে, উল্লেখযোগ্য কয়েকটি বিষয় অমীমাংসিত থাকলেও গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যকার ব্যবধান সংকুচিত হয়েছে। বড় কোনো অগ্রগতির ঘোষণা না এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতির প্রচেষ্টায় সম্ভাবনার পথ খুলতে সক্ষম হয়েছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। আলোচনায় জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি বড় বিষয়ে সমাধান এলেও মুক্তির জন্য ফিলিস্তিনি বন্দীদের তালিকা এবং গাজায় ইসরায়েলি সেনাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে কিছুটা মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলিও একই কথা বলেছেন। তিনি জানান, আগের মাসগুলোর তুলনায় এবার চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ, কিন্তু অমীমাংসিত ইস্যুগুলোর সুরাহার ওপরই চুক্তির সাফল্য কিংবা স্থায়িত্ব নির্ভর করছে। চিকলি ইসরায়েলি রেডিওকে বলেন, চুক্তি ৬ মাসও স্থায়ী হতে পারে, আবার ১০ বছরও স্থায়ী হতে পারে। এটি আলোচনা এবং মাঠের বাস্তবতার উপর নির্ভর করবে। ৪২ দিনের মানবিক বিরতির মাধ্যমে এই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের উত্তপ্ত অধিবেশনে সোমবার তিনি বলেন, এখনও অনেক কাজ বাকি, তবে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমাদের সব বন্দীকে মুক্ত না করা পর্যন্ত আমাদের সুখ পূর্ণ হতে পারে না। আমরা প্রতিটি স্তরে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত প্রত্যেককে শত্রু এলাকা থেকে ফিরিয়ে আনা না হবে ততক্ষণ পর্যন্ত থামব না। নেতানিয়াহু বিরোধীদের সমালোচনা করে বলেন, যদি ইসরায়েলি গাজা প্রবেশ করার আগে যুদ্ধ থামিয়ে দিত, যেমন বিরোধীরা দাবি করেছিলেন, তবে এটি ইরান ও তাদের দোসরদের জন্য বিজয় হিসেবে গণ্য হতো এবং কোনো বন্দির মুক্তি সম্ভব হতো না। বারবার প্রমাণিত হয়েছে কে সঠিক ও কে ভুল। ইরানের বিষয়ে তিনি বলেন, ইরান আমাদের ধ্বংস করার হুমকি দিচ্ছে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদেরকে কোনো পারমাণবিক বা অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ দেব না।
হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার তার মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তৃতায় এই স্বীকারোক্তি দেন। তিনি বলেন, আমরা হুথিদের বিরুদ্ধে সজোরে আঘাত হানব এবং তাদেরকে নেতৃত্ব শূন্য করে ফেলব, ঠিক যেভাবে আমরা হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছে। আমরা একই কাজ হুদাইদা এবং সানায়ও করব। ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে শক্তিশালী বিস্ফোরণে ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী নিহত হন। ইসরায়েলের একজন গুপ্তচর ওই বিস্ফোরক পেতে রেখেছিলেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন। ইরান ও হামাস শুরু থেকেই হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েলকে দায়ী করে এলেও এতদিন তেল আবিব বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। আল জাজিরা জানিয়েছে, কোনোরকমভাবে কাজ চালিয়ে যাওয়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার সেখানে কয়েকটি রিমোট কন্ট্রোলড গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ২০ রোগী ও মেডিকেল স্টাফ আহত হন। মধ্য গাজার দেইর আল বালায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী একটি কনভয়ে ইসরায়েলের ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬-এ। সব মিলিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হন। এর মাধ্যমে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৫,৩১৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। চীনের তৈরি ৪০টি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট কিনতে বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ আলোচনা চলছে। সর্বাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পাল্টে যাবে, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের তৈরি এই ফাইটার জেটের নাম J-35A। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের ২ শ্রেণীর পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। এটিকে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, J-35A মাঝারি আকারের স্টেলথ যুদ্ধবিমান। এই বিমান যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম। সবকিছু ঠিক থাকলে চীনের বাইরে পাকিস্তানি প্রথম এবং একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান J-35A এর একটি স্কোয়াড্রন থাকবে। একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও হবে এটি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীন ২ বছরের কম সময়ের মধ্যে ৪০টি স্টেলথ ফাইটার জেট সরবরাহ করবে। চীনের পুরো প্রতিরক্ষা শিল্প এর মধ্যেই ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে, কারণ এই যুদ্ধবিমানের কোনো অংশের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না চীনকে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনী এরই মধ্যে এই যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।